প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা অধ্যায় 6.1-এর দুটি সমস্যা, একটি প্রতিস্থাপন পদ্ধতি এবং একটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখিয়েছি। আজকে অধ্যায় 6.2-এর 12 নম্বর অঙ্ক এবং অঙ্ক নাম্বার 17 এই দুটি অঙ্ক সমাধান করব। অধ্যায় 6.2-এ আমরা বাস্তবভিত্তিক সমস্যার সরল সহসমীকরণ তৈরি করি এবং তা সমাধান করি। তাহলে আমরা যদি 12 নম্বর প্রশ্নটা দেখি, তাহলে বলা আছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে যোগফল 59 হয়। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। আমাদের যেহেতু অধ্যায় 6.1-এ দেখেছি যে আমরা দুটি সরল সহজ সমীকরণ, এদের ক্ষেত্রে দুটি চলক থাকে, যে চলকের প্রথমটি x থাকে, দ্বিতীয়টি y থাকে, এবং এই x এবং y এর আমরা সমাধান করি বা x এবং y এর মান নির্ণয় করি। তাহলে এই 12 নম্বর অঙ্কটিতেও আমরা x এবং y এর মান নির্ণয় করব, যেখানে x এবং y কে বলা হচ্ছে দুটি সংখ্যা। তাহলে আমরা ধরে নিব সংখ্যা দুটি যথাক্রমে x এবং y। সংখ্যাদ্বয় যথাক্রমে x ও y। আমাদের এই সংখ্যা দুটিকে ধরে নিয়ে আমরা দুটি শর্ত তৈরি করব, যে শর্ত দুটি আসবে আমার প্রশ্ন থেকে। তাহলে প্রথম শর্তটিতে বলা হলো প্রথমটির 3 গুণের সাথে, x এর 3 গুণের সাথে। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমার প্রথমটির 3 গুণের সাথে, x এর 3 গুণ এর সাথে দ্বিতীয়টির 2 গুণ, y এর 2 গুণ যোগ করলে যোগফল আসবে 59। এক নং সমীকরণ। এবং দ্বিতীয় শর্ত প্রথমটির 2 গুণ থেকে, x এর 2 গুণ থেকে আমরা যদি দ্বিতীয়টি বিয়োগ করি, y কে যদি বিয়োগ করি, আমার বিয়োগফল আসবে 9। 2 নং সমীকরণ। যেহেতু আমার প্রশ্নটাতে বলা নেই আমি প্রতিস্থাপন বা অপনয়ন কোন পদ্ধতিতে সমাধান করব, তাই আমরা চাইলে প্রতিস্থাপন বা অপনয়ন যে পদ্ধতি আমার এই দুই সমীকরণের জন্য প্রযোজ্য হবে, আমরা সেই পদ্ধতি প্রয়োগ করব। তো দেখা গেল আমরা এই দুটি সমীকরণের জন্য যদি অপনয়ন পদ্ধতি প্রয়োগ করি, তাহলে আমরা সহজে সমাধান বের করতে পারবো। তাহলে আমরা 1 এবং 2 নংয়ের জন্য আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। আমরা গত ক্লাসে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম বলেছিলাম। যদি আজকে আবারও বলি, তাহলে অপনয়ন পদ্ধতিতে কোনো x এবং y এর সমাধান বের করতে গেলে আমাকে দুটি সমীকরণের যে কোনো একটিকে অথবা দুটিকে এমন কোনো সংখ্যা দ্বারা আমরা গুণ করব যেন গুণের পরে যোগ বা বিয়োগের দ্বারা সমীকরণ দুটি থেকে যে কোনো একটি চলক এর মান অপসারিত হয়। তাহলে যোগ বা বিয়োগের পরে যে চলকটি রয়ে যাবে তার প্রকৃত মান বের হবে। সেই প্রকৃত মান দ্বারা আমরা যে কোনো একটি সমীকরণ থেকে অপর চলকের প্রকৃত মান বের করতে পারব। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দুটি যদি সমাধান করি, তাহলে আমরা দেখব যে প্রথম সমীকরণকে যদি আমরা ঠিক রাখি, তাহলে দ্বিতীয় সমীকরণকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4x, y এর সাথে 2 গুণ করলে 2y মাইনাস ইকুয়াল টু 9 এর সাথে 2 গুণ করলে 18। যেহেতু 2y এবং 2y মিলে গেল এবং তাদের সামনের চিহ্ন ভিন্ন, তাই আমরা এক্ষেত্রে সমীকরণ দুটি যোগ করব। আমরা জানি যোগের ক্ষেত্রে নিচে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি 1 নং সমীকরণ সাথে যোগ করব 2 নং সমীকরণের 2 গুণ, তাহলে আমরা পাবো আমার প্লাস 2y এবং মাইনাস 2y যদি অপসারিত হয় যোগের মাধ্যমে, 3 এবং 4 যোগ করলে 7x, 59 এবং 18 যোগ করলে 77। আমরা যদি পক্ষান্তরের বিধিতে যাই, 77
এক্স এর সাথে 7 গুণ আছে, এপাশে গেলে ভাগ। সুতরাং এক্স ইকুয়াল টু 11। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটি সেটি পেলাম 11। এই এক্স এর মান বসালে যে কোনো একটি সমীকরণে আমি ওয়াই এর মান পাবো। দেখা গেল 1 থেকে 2 নং সমীকরণটি তুলনামূলক সরল, তাহলে 2 নং সমীকরণে আমি এক্স এর মান বসাবো। তাহলে 2 নং সমীকরণটি আমার ছিল 2x - y = 9। আমি x এর মান বসাবো। টু ইন্টু 11 - y = 9। যেহেতু আমার y এর সামনে মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা y কে পক্ষান্তর করে এই পাশে নিতে পারি। তাহলে আমার আসলো 2 দুগুণে 22, 9 এর সামনে প্লাস আছে, এপাশে গেলে মাইনাস। সুতরাং y = 13। তাহলে দেখা গেল আমার x এর মান আসছে 11, y এর মান আসছে আমার 13। তাহলে আমরা দেখলাম আমার এই প্রশ্নের জন্য সংখ্যা দুটি যথাক্রমে, সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে 13 এবং 11। তাহলে আমরা অঙ্ক নাম্বার 12কে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করে এর সংখ্যা দুটি নির্ণয় করতে পারলাম। এরপরে দেখব আমরা অঙ্ক নাম্বার 17। অঙ্ক নাম্বার 17তে আমার প্রশ্নটা আছে, অঙ্ক নাম্বার 17 প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ঘরটির পরিসীমা 150 মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তাহলে আমরা জানি আমাদের এই অধ্যায়টি হচ্ছে 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এবং 6.2-এ আমরা বাস্তব সমস্যার সরল সহ সমীকরণ তৈরি করে তার সমাধান বের করি। তাহলে যেহেতু আমাদের 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাই আমরা ঘরটির দৈর্ঘ্যকে x এবং প্রস্থকে y ধরে নিয়ে সমস্যার সমাধান শুরু করতে পারি। ধরে নেই ঘরটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y। আমার দুটি শর্ত দেওয়া আছে। আমার প্রথম শর্তে বলা হলো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। যেহেতু আমরা সমান সমান দিয়ে একটা রাশিমালা তৈরি করব, তাহলে তার উভয় পক্ষ সমান হতে হবে। উভয় পক্ষ সমান হতে হলে যেহেতু দৈর্ঘ্য 25 মিটার বেশি, তাই আমি যদি দৈর্ঘ্য থেকে 25 মিটার বিয়োগ করি তাহলে তা প্রস্থের সমান হবে,
অথবা প্রস্থের সাথে যদি 25 যোগ করি তাহলে তা দৈর্ঘ্যের সমান হবে। তার মানে আমি দুইভাবেই সমীকরণটা তৈরি করতে পারি। তাহলে আমরা দৈর্ঘ্য থেকে 25 বিয়োগ করলে তা প্রস্থের সমান, এভাবে লিখলাম যে আমার প্রথম সমীকরণ হলো। এবং দ্বিতীয় শর্তে বলা হলো ঘরটির পরিসীমা 150 মিটার। আমরা জানি পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা 150 মিটার বলা আছে। আমাদের ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। আমরা চাইলে যে কোনো পদ্ধতিতেই সমাধান করতে পারি, তবে আমাদের সমস্যা যে পদ্ধতিতে সমাধান করলে সহজে সমাধান আসবে সেই পদ্ধতিতে আমরা সমাধান করব। দেখা গেল 1 নং সমীকরণে y কে x এর মাধ্যমে প্রকাশ করা আছে। 1 নং সমীকরণে y কে x এর মাধ্যমে প্রকাশ করা আছে, যা প্রতিস্থাপনের প্রথম ধাপ। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলে সহজে সমাধান পাবো। তাহলে 2 ও 1 নং হতে পাই। 2 নং সমীকরণে আমরা x এর জায়গায় y এর জায়গায় যদি আমরা বসাই x - 25 = 150, তাহলে দেখা গেল আমার এই লাইনে y এর কোনো মান আসলো না, y আসলো না, শুধু x আসলো। x এবং x যোগ করে 2x - 25 150, 2 গুণ আছে এপাশে গেলে ভাগ হয়ে যাবে। 150 এর ভিতরে 2 যাবে 75 বার। 2x - 25 বা 2x = 75 মাইনাস আছে এপাশে গেলে প্লাস হয়ে যাবে। 75 এবং 25 যোগ করলে আসবে আমার 100। 2টা x এর সাথে গুণ আছে, এপাশে গেলে হবে ভাগ। সুতরাং x = 50। তাহলে দেখা গেল আমার ঘরটির দৈর্ঘ্য এর মান আসলো 50। এখন এই x কে আমরা যদি 1 নং সমীকরণে বসাই, আমরা অনায়াসে y এর মান বের করতে পারবো। 1 নং হতে পাই x - 25 = y। সুতরাং y = 50 - 25 = 25। তাহলে দেখা গেল আমার ঘরটির প্রস্থ ছিল 25, দৈর্ঘ্য ছিল 50। তাহলে ঘরটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 25 মিটার। এভাবে করে আমরা বাস্তব ভিত্তিক সমস্যার সরল সহ সমীকরণ তৈরি করে তার সমাধান বের করতে পারব। তো আমাদের এই অধ্যায়ে আরও বেশ কিছু সমাধান আছে। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং যে সৃজনশীলগুলোতে আমরা দেখব যে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির প্রয়োগ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।